ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাডজাস্টিং ইভেন্ট, নন অ্যাডজাস্টিং ইভেন্ট। অ্যাডজাস্টিং ইভেন্টগুলো কি কি? অ্যাডজাস্টিং ইভেন্ট যেগুলো আপনি অ্যাডজাস্টিং করবেন, অ্যাডজাস্ট আপনাকে করতে হবে। প্রথম কথা হলো ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ডের মেয়াদকালটা আমি একটু বলে দিই। মেয়াদকাল পিরিয়ডটা আমি কখন ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড হিসেবে কাউন্ট করব। সাপোজ এখানে আমি একটা দিছি, জাস্ট চিত্র দিছি। একটা শুরু করছে অডিটেড, এখন তো আমাদের অডিটেড ফাইন্যান্সিয়াল ইয়ার আপনার যারা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে তাদের হলো জানুয়ারি টু ডিসেম্বর, আর বাদ বাকি সবই জুলাই টু জুন। সো এরকম একটা রিপোর্টিং পিরিয়ড হলো ফার্স্ট, ধরেন এখানে 1 জুলাই, ধরেন 1 জুলাই 2015, এখানে 1 জুলাই 2015, এখানে একটু হয়েছে 1 এপ্রিল লিখছি। এটাই 1 এপ্রিল। ওর রিপোর্টিং পিরিয়ড হলো 1 এপ্রিল 2015 থেকে 31 মার্চ 2016, 1 বছর 12 মাস তার রিপোর্টিং পিরিয়ড। সো আমার ইভেন আফটার রিপোর্টিং পিরিয়ডটা কোন সময়? যে সময় দেখেন ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অথরাইজড ফর ইস্যু করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে ডেটটা অডিটর সাইন করবে ওই ডেটটা হলো আপনার কাট অফ ডেট অফ দ্য ডেট দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অথরাইজ ফর ইস্যু 30 জুন 2016-তে ধরেন যে অডিটর সাইন করবে। বাট রিপোর্টিং পিরিয়ডটা আপনার 1 এপ্রিল 2015 থেকে 31 মার্চ 2016। এখানে হতে পারে আপনার 1 জুন থেকে 1 জুলাই থেকে 30 জুন হতে পারে, আবার হতে পারে আপনার 1 জানুয়ারি থেকে 31 ফেব্রুয়ারি। এটা হলো রিপোর্টিং পিরিয়ড। 12 মাসে যেটা আমরা রিপোর্টিং পিরিয়ড বলি, এটা হলো রিপোর্টিং পিরিয়ড। রিপোর্টিং পিরিয়ড থেকে যে ডেটটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজড ফর ইস্যু মিন্স অডিটর সাইন করে দিয়ে দিবে, ওই ডেট পর্যন্ত এর মাঝে এই দেখেন তীর চিহ্ন, ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড বলতে এই তীর চিহ্ন এর মাঝে যতগুলো ট্রানজাকশন আছে সেটাকে আমরা ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড বলবো। দ্য বিটুইন রিপোর্টিং ডেট এবং অথরাইজড ফর ইস্যু অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুটো মাঝে যে সময়টা, এই সময়টাকে বলা হয় ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড। এই সময়ের মধ্যে যতগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি হবে, যতগুলো ট্রানজাকশন হবে, এই ট্রানজাকশনটা দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাডজাস্টিং ইভেন্ট, নন অ্যাডজাস্টিং ইভেন্ট। ওকে, ক্লিয়ার? অ্যাডজাস্টিং ইভেন্ট, নন অ্যাডজাস্টিং ইভেন্ট, এই যে ডট ডট ডট, এই ডটটার মাঝে যে পিরিয়ডটা এটাকে বলা হয় আপনার ইভেন্ট আপনার রিপোর্টিং পিরিয়ড। আমরা চলে যাই অ্যাডজাস্টিং ইভেন্ট। অ্যাডজাস্টিং ইভেন্টের বলা হচ্ছে যে এভিডেন্স অফ কন্ডিশনস, আপনার এভিডেন্ট থাকতে হবে, এভিডেন্স অফ কন্ডিশনস that existed at the reporting date and financial statement should be adjusted to the reflect, এটাকে বলা হয় অ্যাডজাস্টিং ইভেন্ট দ্যাট প্রোভাইড করে থাকে এভিডেন্স অফ কন্ডিশনস। সো আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে, এটা IAS 10-এর কিছু এক্সাম্পল বলছে। সেটেলমেন্ট অফ দ্য কোর্ট কেস, ওই সময়টা পিরিয়ডে যদি কোনো ধরনের কোর্ট কেস সেটেল হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আপনার কি একটা এন্টিটি হ্যাড অ্যান্ড অব্লিগেশনস অ্যাট দ্য রিপোর্টিং ডেট টু কনফার্ম দ্য সেটেলমেন্ট অফ দ্য কোর্ট কেস। এরপরে আসেন কি আপনার এভিডেন্স দ্যাট অ্যাসেট আর ইম্পেয়ার্ড অ্যাট দ্য ডেট অফ রিপোর্টিং ডেটে, সেটা হলো ব্যাংকরাপসি অফ দ্য কাস্টমার। ব্যাংকরাপসি অফ দ্য কাস্টমার, একটা কাস্টমার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। সেলিং প্রাইস অ্যাচিভ ফর দ্য ইনভেন্টরি, সেলিং প্রাইস অ্যাচিভড মিনস আপনার রেভিনিউ পাইছেন ফর দ্য ইনভেন্টরি, যে ইনভেন্টরি সেল করছেন সেটা রিপোর্টিং পিরিয়ডের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে অ্যাডজাস্টিং করতে হবে। সো সেটেলমেন্ট অফ দ্য কোর্ট কেস, bankruptcy of the client, customer, selling price for achieved for the inventory, and determinations of profit sharing and bonus payment, যদি আপনি বোনাস পেমেন্ট করে থাকেন এটাও আপনাকে অ্যাডজাস্টেড করতে হবে। ইনফ্যাক্ট আপনারা জানেন প্রফিট শেয়ারিং যে বোনাসগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বছর শেষে অনেক ব্যাংকই 1 তারিখের মধ্যে প্রফিট শেয়ার বোনাস
এমপ্লয়ীদের মধ্যে বন্টন করে দেয়, এটাকে অ্যাডজাস্টিং ইভেন্ট হবে। আর ফাইনালাইজেশন, আপনার ফাইনালাইজেশন যদি হয়, ফাইনালাইজেশন বলতে আপনি অ্যাসেট সোল্ড করে ফেলছেন অথবা পারচেস করছেন, যে যে প্রাইসটা ওই ডেটের মাঝে, সেটাও আপনাকে অ্যাডজাস্টিং করতে হবে। এর মধ্যে আছে আপনার দেখেন ডিসকভার অফ ফ্রড অ্যান্ড ইরোর্স। যদি ডিসকভার হয়ে থাকে, ফ্রড অ্যান্ড ইরোর্স যদি ডিসকভার হয়ে থাকে, আপনি আইডেন্টিফাই করলেন যে ফ্রড এবং ইরোর্স আছে, এবং যদি এটা ম্যাটেরিয়াল ফিগার হয়, অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যাডজাস্টেড করতে হবে, অ্যাডজাস্টেড ইভেন্ট হিসেবে ফেলাতে হবে। সো অ্যাডজাস্টেড টু ডিসক্লোজড আর্নিং পার শেয়ার, এটা ডিসক্লোজার একটা। আর্নিং পার শেয়ার, ইপিএস বের করা ফর ট্রানজাকশন সাচ আস বোনাস ইস্যু, শেয়ার স্প্লিট অ্যান্ড শেয়ার কনসোলিডেশন। ওকে, নন অ্যাডজাস্টিং ইভেন্টের মধ্যে কি থাকবে? নন অ্যাডজাস্টিং ইভেন্ট আর দ্য ইভেন্ট দ্যাট আর ইন্ডিকেটিভ of conditions that arises after the reporting date. Non-adjusting event disclosure should be made in the financial statement where কোথায় outcome of the adjusting entries. Disclosure অবশ্যই এটা থাকতে হবে নন অ্যাডজাস্টিং ইভেন্ট, যে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, but disclosure should be made in the financial statement outcome of the non-adjusting event. যেমন সে ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। মেজর বিজনেস কম্বিনেশন, আইফআরএস 3 বিজনেস কম্বিনেশন তো আপনারা জানেন, আমরা পড়বো আইফআরএস 3 যে মেজর বিজনেস কম্বিনেশন আফটার দ্য রিপোর্টিং ডেট, আফটার দ্য রিপোর্টিং ডেট, এটা যদি হয় আইফআরএস 3, অথবা ডিসপোজিং দ্য মেজর সাবসিডিজ, যদি ডিসপোজিং হয় অথবা জয়েন্ট ভেঞ্চার হয়, বা আইএফআরএস যে 3 বিজনেস কম্বিনেশনস, এটার জন্য যদি হয়, আমাকে কি করতে হবে, আফটার দ্য রিপোর্টিং ডেট আপনাকে একটা ডিসক্লোজার দিতে হবে। অ্যানাউন্সমেন্ট অফ দ্য প্ল্যান ডিসকন্টিনিউ অ্যান অপারেশনস, আপনি যদি অ্যানাউন্স করতেছেন একটা প্ল্যান টু ডিসকন্টিনিউ অ্যান অপারেশনস অর ডিসকন্টিনিউ এ ইউনিট, বিজনেস ইউনিট, আপনাকে কি করতে হবে, একটা ডিসক্লোজার দিতে হবে। Disclosure should be made in the financial statement or outcome of non-adjusting event would influence the economic decision by the users of the financial statement. Okay, মেজর পারচেস অ্যান্ড ডিসপোজাল অফ দ্য অ্যাসেট, যদি মেজর পারচেস এবং ডিসপোজাল অ্যাসেট হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাসেট অ্যাজ এ হেল্ড ফর সেল আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, এইগুলো আপনাকে ডিসক্লোজার করতে হবে। আলটিমেটলি যারা করবেন, জাস্ট এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, আমার কোনগুলো নন অ্যাডজাস্টিং ইভেন্ট, কোনগুলো অ্যাডজাস্টিং ইভেন্ট। মেজর পারচেস অ্যান্ড ডিসপোজাল অফ দ্য অ্যাসেট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, ক্লাসিফিকেশন করতেছেন আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, অ্যাসেট হেল্ড ফর সেল আইএফআরএস 5 আলোকে। আচ্ছা, expropriations of the asset by the government. Okay, distractions of the asset, ফর দ্য এক্সাম্পল আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড আপনার কি হয়েছে, ফায়ার, ফ্লাড হয়ে গেছে বা বন্যাতে ভেসে গেছে, আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড জাস্ট আপনাকে ডিসক্লোজার শুড বি মেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর আউটকাম অফ দ্য নন অ্যাডজাস্টিং ইভেন্ট উড ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক ডিসিশনে সে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। অ্যানাউন্স অ্যান্ড কমেন্সিং ইমপ্লিমেন্ট অফ দ্য মেজর ডিস্ট্রাকচার আপনাকে কমেন্টস করতে হবে, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মেজর রিস্ট্রাকচারিং যদি হয়ে থাকে, যেমন এই যে ডিস্ট্রাকশন অফ দ্য কোনো মেজর রিস্ট্রাকচার হয়ে থাকলে। মেজর অর্ডিনারি শেয়ার ট্রানজাকশন যদি হয়ে থাকে, তাও আপনাকে ডিসক্লোজার দিতে হবে। ডিক্লাইন মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট, তাহলে অর্ডিনারি শেয়ার, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এগুলোর যদি ডিক্লাইন করে, এগুলো ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ডে যেটা আপনি জানছেন, এটাকে আপনাকে ডিসক্লোজার শুড বি মেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কারণ এটা উড ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক ডিসিশন বাই দ্য ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যারা ইউজার, তাদের ইকোনমিক ডিসিশনে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই যে মার্কেট ভ্যালু যদি ইনভেস্টমেন্ট ডিক্লাইন করে থাকে, মেজর অর্ডিনারি শেয়ার ট্রানজাকশন হয়ে থাকে, অথবা অ্যানাউন্সমেন্ট, কমেন্সমেন্ট, ইমপ্লিমেন্টেশন অফ মেজর রিস্ট্রাকচারিং অ্যান্ড ডিস্ট্রাকশন অফ অ্যাসেট, যেমন ফায়ার, ফ্লাড, এগুলো দিয়ে যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে, ডিসক্লোজার শুড বি মেড। ওকে, ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ডে আরও কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি, গোয়িং কনসার্ন বেসিসে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়,
যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড অন দ্য গোয়িং কনসার্ন বেসিস, আপনি যদি গোয়িং কনসার্ন মানে চলমান গতিতে থাকবে, গোয়িং কনসার্ন বেসিসে থাকবে, তাহলে আপনাকে দুইটা জিনিস, যদি ওই এন্টিটি গোস ইনটু লিকুইডেশনস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, ওই এন্ট্রি যদি মনে করা হয় যে ওই এন্ট্রি দেউলিয়া হয়ে যাবে, ওই এন্ট্রি মানে ওই প্রতিষ্ঠানটা শেষ হয়ে যাবে আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, তাহলে আপনাকে কি করতে হবে? ইট ইজ নো কনসিডার, ইট ইজ নো লঙ্গার কনসিডার টু বি এ গোয়িং কনসার্ন। আপনাকে কনসিডার করবেন না, অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড নট শুড নট বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অন দ্য বেসিসে কি করবেন না? প্রিপেয়ার করবেন না, গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করবেন না। তাহলে কি বেসিসে আপনি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন? আর যদি গোয়িং কনসার্ন বেসিস ক্লিয়ারলি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তো অবশ্যই আপনাকে গোয়িং কনসার্নস বাদে ব্রেকআপ বেসিসে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ব্রেকআপ বেসিসে আপনাকে মেজার করতে হবে অ্যাসেট, তার রিকভারেবল ভ্যালু কত, ইন নন ট্রেডিং এনভায়রনমেন্ট আপনাকে রিকভার ভ্যালু কত আপনাকে মেজার করতে হবে, প্রভিশন কতটুকু রাখতে হবে, যে আমার তো প্রতিষ্ঠানটা আর কন্টিনিউ করা সম্ভব না, তাহলে আমাকে প্রভিশন কতটুকু রাখতে হবে ইন ফিউচার কস্ট। তাহলে আপনাকে এই ব্রেকআপ বেসিসে কি করতে হবে? করতে হবে, যদি গোয়িং কনসার্ন ইস্যু থ্রেড থাকে, গোয়িং কনসার্ন থ্রেড থাকে। এবং ফুললি ডিসক্লোজ করতে হবে, এবং ফুললি ডিসক্লোজ করতে হবে যে আমরা আর গোয়িং কনসার্ন বেসিসে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারতেছি না। কারণ কি? মেইনলি ডিউ টু লিকুইডেশন আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। আফটার দ্য রিপোর্টিং পিরিয়ডে লিকুইডেশন হয়ে যাবে, এই একটা প্রবলেম। আর আপনাকে তো অবশ্যই ডিসক্লোজ করতে হবে যে অ্যাসেসমেন্ট অফ দ্য এন্টিটিস অ্যাবিলিটি টু কন্টিনিউ। ইনফ্যাক্ট আমি তো আপনাদের পিরিয়ড অফ দ্য রিভিউ বললাম। আপনার আপনার রিপোর্টিং পিরিয়ড 1 বছর হতে পারে, জানুয়ারি টু ডিসেম্বর অথবা জুলাই টু জুন হতে পারে রিপোর্টিং পিরিয়ড। এর থেকে আপনার যে ডেটটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অথরাইজ ফর ইস্যু, এই ডেটের মাঝে যেটা থাকবে সেটাকে ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ড। আচ্ছা, এনিবডি এলস কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন না? ওকে, ভাই অ্যাডজাস্টিং ইভেন্টের 3 নাম্বারের যে ওইটা একটু বললে ভালো হতো আবার। কোনটা? ওই যে সেলস এর ইনভেন্টরি সেলস এর ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, See, selling price achieved for inventory. সেলিং প্রাইস অ্যাচিভ ফর ইনভেন্টরি, আপনি সেল করছেন আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, ওই টাকাটা আপনি পেয়ে গেছেন। এটা তো ভাই রেগুলারই হয় রিপোর্টিং পিরিয়ড। হ্যাঁ, আফটার দ্য রিপোর্টিং পিরিয়ডে আপনি টাকাটা পেয়ে গেছেন, অ্যাচিভ ফর দ্য ইনভেন্টরিজ আপনার রিপোর্টিং পিরিয়ডে আপনি ইভিডেন্স, এখানে বলছে ইভিডেন্স, আপনাকে এখানে দেখেন ইভিডেন্স অফ কন্ডিশনস, এর মিনস কি? আপনার দ্যাট অ্যাসেট ওয়াজ ইম্পেয়ার্ড অ্যাট দ্য রিপোর্টিং পিরিয়ড, দ্যাট অ্যাসেট ওয়াজ ইম্পেয়ার্ড হয়ে গেছে অ্যাট দ্য রিপোর্টিং পিরিয়ড। এই ইম্পেয়ার্ড হওয়ার কারণে এই দুইটা আপনার বলা হচ্ছে ব্যাংকরাপসি অফ দ্য ক্লায়েন্ট। যদি কাস্টমার দেউলিয়া হয়ে গেছে তাহলে কি হবে? আপনার অ্যাসেট ইম্পেয়ার্ড হয়ে গেল না, কাস্টমার দেউলিয়া হয়ে গেছে, তাহলে আপনার ব্যাড ডেপ্ট ক্রিয়েট হয়ে গেল, ব্যাড ডেপ্ট ক্রিয়েট হয়ে গেল। তখন হলো ব্যাড ডেপ্ট ক্রিয়েট হয়ে গেল। সো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ সে আপনি ওই অ্যাট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ডে 1 2 ঠিক আছে, আমি 3 নাম্বার কথা বলছিলাম, সেলিং প্রাইস নম্বরে কথা বলতেছি। ওয়েট এই দুইটা, এই যে আপনার বি এবং সি, এর জন্য বি এবং সি অ্যাসেট ওয়াজ ইম্পেয়ার্ড বলা হচ্ছে। ইনভেন্টরিতে কোনো প্রকার ইম্পেয়ার্ড হলে আপনার কাস্টমার কাদের জন্য? আপনি সেল করলে কাস্টমার যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় তাহলে আপনাকে ব্যাড ডেপ্ট করতে হবে। ইনফ্যাক্ট অ্যাসেট ইম্পেয়ার্ড হয়েছে আপনার যে ইনভেন্টরিতে আপনি ইনভেন্টরি জমা রাখছেন, স্টোরে জমা রাখছেন, যার পরে ওই ইনভেন্টরি যদি কোনো প্রকার ক্ষতি হওয়ার পর যে সেল প্রাইস আপনি পাচ্ছেন, আপনার অ্যাট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড ডিস্ট্রাকশন হয়ে গেছে,
ইনভেন্টরি আপনার অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ডে দেখবেন যে কিছু ফিফো মেথড করতে যে কিছু পিছন থেকে দেখা যাচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। টিস্যু যদি আপনি পেপার ইন্ডাস্ট্রি ধরেন, টিস্যু পেপার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, সে ড্যাম হয়ে গেছে, ওই ড্যাম ইনভেন্টরি আপনি সেল করতেছেন, আচ্ছা ওই আচ্ছা ড্যাম আচ্ছা ইনভেন্টরি সেল করতেছেন, তখন দেখবেন যে একটা ড্যামেজ প্রোডাক্ট আপনাকে সেল করে দিতে হচ্ছে, অথবা হুম, হুম। আপনাকে কিছু কি অ্যাসেট ইম্পেয়ার্ড করে দিতে হচ্ছে অ্যাট দ্য রিপোর্টিং পিরিয়ডে, তখন আপনাকে যে সেলটা করতেছেন ওই সেলটাও আপনাকে অ্যাডজাস্টে গিভেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হুম। মানে এটাকে বলা হয়েছে অ্যাসেট ইম্পেয়ার্ড। এই দুটার কন্ডিশন হলো অ্যাসেট ইম্পেয়ার্ড এট দ্য রেট অফ রিপোর্টিং পিরিয়ড। এই যে অ্যাসেট ইম্প্যাক্ট যদি অ্যাডজাস্টিং স্যার ইভেন্ট আবার একটু বলবেন স্যার এক্সাম্পলটা। কোনটা? আচ্ছা, স্যার আপনার একটা স্যার পেপার এক্সাম্পলটা আবার একটু। পেপার ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, পেপার ইন্ডাস্ট্রিতে আপনার অনেক কাস্টমার, কিছু কাস্টমার আপনার টাকা দিতে পারতেছে না, দেউলিয়া হয়ে গেছে, সেটা হলো ব্যাংকরাপসি অফ দ্য কাস্টমার, তাহলে আপনাকে ব্যাড ডেট অ্যাডজাস্ট করতে হবে। আপনি ইনভেন্টরি হিসেবে ডিক্লেয়ার করছেন আপনার বছর শেষে, ক্লোজিং ইনভেন্টরি অডিটরও কাউন্ট করে আসছে, ক্লোজিং ইনভেন্টরি ডিক্লেয়ার করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড ওই যে অ্যাডজাস্টিং ইভেন্টের যে রিপোর্টিং পিরিয়ড, ওই রিপোর্টিং পিরিয়ডে যাই দেখছেন আপনার ক্লোজিং ইনভেন্টরি কি যেটা কাউন্ট করছে সেটা ডেস্ট্রয়েড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অ্যাসেট ইম্পেয়ার্ড হয়ে গেছে, আপনার অ্যাসেট কি হয়েছে, এটা কি বলা যায়, ভগ্নাবশেষ হয়ে গেছে। তার সেলিং প্রাইসটা আপনাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি সেলিং প্রাইস ওটা সেল করে ফেলতে পারেন, তাহলে তো আপনি যে ক্লোজিং ইনভেন্টরি দেখাচ্ছেন তার থেকে তো কম সেল করতে হবে। ওই টাকা কি আপনি ক্লোজিং ইনভেন্টরি যে কস্ট ছিল ওই টাকা তার ফেরত পাবেন না, দেখবেন যে আপনি তার থেকে কম টাকা দিয়ে সেল করতেছেন, কারণ আপনাকে ওই অ্যাসেটের মূল্য আর ওই আগের মূল্য নেই, কমে গেছে। তাহলে অ্যাডজাস্ট করতে হবে মিন্স ওই ইনভেন্টরি ইনভেন্টরি ভ্যালুতে অ্যাডজাস্ট করতে হবে। ইনভেন্টরি ভ্যালুতে অ্যাডজাস্ট করতে হবে। ইনভেন্টরি ভ্যালুতে আপনি 50 টাকা রাখছেন, কিন্তু ওইটার হ্যাঁ মূল্য আপনি যখন বিক্রি করতে যাবেন, মিন্স অ্যাসেট ওয়াজ ইম্পেয়ার্ড হয়ে গেছে, তখন যাই দেখবেন হ্যাঁ, যে দেখা গেল 50 টাকার জায়গায় এখন আমি 30 টাকা বিক্রি করছি। সো 30 আমার তো ওই হুইচ এবার লোয়ারটা নিতে হবে। আগে তো আমি 50 টাকা দেখাইছিলাম ইনভেন্টরিতে, এখন ইনভেন্টরি আমার 30 কস্ট, টাকা দেখাতে হবে নেট ইনভেন্টরিতে। রিয়েলাইজেবল কত? 30 টাকা। 50 টাকা হ্যাঁ রেখেছেন, নেট রিয়েলাইজেবল এখন 30 টাকা, তাহলে আপনাকে কোনটা নিতে হবে? 30 টাকা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, এটা গেল, এটা ইভেন আপনার রিপোর্টিং পিরিয়ডের একটা ডেফিনেশন মোটামুটি কায়দায়। এখন যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের কোশ্চেন হলো, আমি ডিভিডেন্ড, ইকুইটি ডিভিডেন্ড কিভাবে কি করতে পারি? এটা আমি অধিকাংশ জায়গায় ফেস করতেছি। একটা ফেস করছে যে ডিভিডেন্ড পেয়েবল করে রাখছে, পেয়েবল করে আপনার ইকুইটির সাথে, ইকুইটি থেকে আপনার কি করছে, বাদ দিয়ে দিয়েছে। সো ইভেন আফটার রিপোর্টিং পিরিয়ডে বলতেছে আপনার ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার প্রপোজড অর ডিক্লেয়ার আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড শুড বি ট্রিটেড কিভাবে হবে? আপনি লায়াবিলিটি হিসেবে শো করতে পারবেন না, কারণ দ্যার ইজ নো অব্লিগেশন অ্যাট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড। আপনি ডিক্লেয়ার করলেন আপনার রিপোর্টিং পিরিয়ডে কত টাকা ডিভিডেন্ড দিবেন, অথবা প্রপোজ করলেন, কিন্তু এটাকে লায়াবিলিটি হিসেবে শো করতে পারবেন না, কারণ দ্যার ইজ নো অব্লিগেশনস অ্যাট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড। রিপোর্টিং পিরিয়ডে কোনো অব্লিগেশনস নাই। বাট দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড পেবল শুড বি ডিসক্লোজ। আপনাকে ওই যে অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড পিরিয়ডটা আপনি ডিসক্লোজ প্রপোজ করছেন অথবা ডিক্লেয়ার করছেন আপনার দ্য রিপোর্টিং পিরিয়ড, এটাকে ডিসক্লোজ করতে হবে ইন দ্য নোট ইন দ্য টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যান্ড ইকুইটি ডিভিডেন্ড যদি পেইড করে থাকেন, সেটাকে অনলি ইকুইটি ডিভিডেন্ড পেইড আর রিফ্লেক্টেড ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। যদি ইকুইটি ডিভিডেন্ড পেইড করেন, তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে রিফ্লেক্ট করবে, অন্যথায় শুধু ডিসক্লোজার দিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ক্লিয়ার? ওকে, this should only be recognized as a liability when it has been declared before reporting date. বিফোর যদি রিপোর্টিং ডেটে আপনার এটা ডিক্লেয়ার্ড হয়ে থাকে, এবং এটাকে আপনাকে প্রভিশন এবং লায়াবিলিটি করে রাখতে হবে। যদি আফটার রিপোর্টিং ডেটে ডিসক্লোজ হয়ে থাকে, ডিক্লেয়ার্ড হয়ে থাকে, সেটাকে আপনাকে ডিসক্লোজার দিতে হবে। বাট বিফোর রিপোর্টিং ডেটে যদি এটা ডিক্লেয়ার্ড হয়ে থাকে, তাহলে অবশ্যই লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে।
তখন আপনাকে একটা অব্লিগেশন ক্রিয়েট হয়ে যাবে। হোয়ার ইকুইটি ডিভিডেন্ড আর ডিক্লেয়ার্ড আফটার দ্য রিপোর্টিং ডেট, দ্য ফ্যাক্ট শুড বি ডিসক্লোজ, ফ্যাক্ট শুড নো লাইবিলিটি রিকগনাইজ, এটা প্রভিশন করে রাখতে হবে অ্যাট দ্য রিপোর্টিং। আপনার যদি রিপোর্টিং ডেটে কোনো আফটার আফটার রিপোর্টিং ডেটে যদি ডিক্লেয়ার করে তাহলে নো লাইবিলিটি, অনলি ডিসক্লোজার। আর বিফোর রিপোর্টিং ডেটে যদি ডিক্লেয়ার করে অবশ্যই লাইবিলিটি ক্রিয়েট করতে হবে। এনিবডি এলস? ইকুইটি ডিভিডেন্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের নর্মালি ইজিএম গুলো তো হয় হচ্ছে মানে অ্যাকাউন্টস সাইন হবে বিফোর, তাই না? সাইন হওয়ার তো পর, ওই, হ্যাঁ, এজিএম হয় সাইন হওয়ার পর। সাইন হওয়ার পরে, কিন্তু ওই যেটা বললেন যে ধরেন আমার 30 জুন 2024 এর যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে সাইন হওয়ার পূর্বে যদি ডিক্লেয়ার করে দেন হচ্ছে যে এটা ইয়েতে আসবে, মানে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার আগে যদি ডিক্লেয়ার করে তাহলে হচ্ছে অ্যাকাউন্টে পেয়েবল লাইবিলিটি আসবে। আর হিসেবে যদি হ্যাঁ, আর যদি পরে ডিক্লেয়ার করে দেন একটা ডিসক্লোজার যাবে অ্যাকাউন্ট সাইন ডিসক্লোজার। হওয়ার আগে। জি, ওকে। এটার আরো ব্যাখ্যা আমার এখানে বিস্তারিত একটা ম্যাথ দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের এটা ব্যাখ্যা করার। বিস্তারিত একটা বড় ম্যাথ। দেখেন, রিসেন্ট ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার অফ অ্যান এন্টিটি 31শে ডিসেম্বর ইয়ার এন্ড, 31 ডিসেম্বর এন্ড হ্যাজ ইনক্লুড ইন দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2020, 2002 ধরেন বা 2022 ধরেন। এখন অথরাইজড বাই দ্য ডিরেক্টর ফর ইস্যু, অথরাইজড বাই দ্য কি ডিরেক্টর, অথরাইজড বাই দ্য ডিরেক্টর, আপনার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজড করবে 28 ফেব্রুয়ারি 2003-এ। ডিরেক্টর অথরাইজ করতেছে। দেখেন, আমার ডিসেম্বরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পিরিয়ড হলো ডিসেম্বরে, 28 ফেব্রুয়ারি 2003-এ যে ডিরেক্টররা অথরাইজ করতেছে। অ্যাপ্রুভ ইন অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমার কতই করতেছে, মেতে। তাহলে আমার এই আপনার জানুয়ারি থেকে মে পর্যন্ত হলো ইভেন আফটার রিপোর্টিং পিরিয়ড 2002-এর জন্য। ওকে। ডিভিডেন্ড অন শেয়ার, ডিভিডেন্ড অন অর্ডিনারি শেয়ার 2002 ফাইনাল প্রপোজ ডিরেক্টর প্রপোজ করছে 28 ফেব্রুয়ারি 2003-এ। এই ডিভিডেন্ড কি 2002-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড হবে? না, এটা তো হবে না। 2002-এ ইনক্লুড হবে না। 2002-এ কি হবে? ডিসক্লোজড। নিচে দেখেন লেখা আছে ডিসক্লোজার হবে, ডিসক্লোজড ইন দ্য নোট। তাহলে এই ডিভিডেন্ড 2003-এ কি হবে? পেয়েবল হবে তিনে। 3-এ হবে চার্জ, না পেয়েবল না। রাইট, 3-এ চার্জ করে ফেলতে হবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি, 3-এ চার্জ করে ফেলতে হবে। আর তো 4-এ তো ধরেন যে ওটা নাই, 4-এ কিছুই নাই। তাহলে আমার ডিভিডেন্ড অন অর্ডিনারি শেয়ার 2002-এ ফাইনাল করলো, প্রপোজ করলো ফেব্রুয়ারির 3-এ, ডিরেক্টর 3-এ মানে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 2003-এ প্রপোজ করলো। ডিক্লেয়ার বাই ডিরেক্টর ডিক্লেয়ার করে নাই, অ্যাপ্রুভড ইন দ্য মানে এজিএম এ অ্যাপ্রুভ করলো। কারণ অবশ্যই প্রপোজ করবে ডিরেক্টররা এবং ওইটা তো এজিএম এই অ্যাপ্রুভ হবে। এজিএম এ অ্যাপ্রুভ হলে 2002-এ জাস্ট ডিসক্লোজার, 2003-এ চার্জ করে ফেলতে হবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস, কারণ 2003-এ এটা পেইড হয়ে যাবে। 2004-এ আমার কোনো কাজ নাই। ওকে, এই পার আসেন 2003-এ ইনটার্ম ডিভিডেন্ড দিচ্ছে। ইনটার্ম বছরের মাঝে একটা ডিভিডেন্ড প্রপোজ করলো 31 অগাস্ট 2003-এ প্রপোজ করলো কি যে আমরা মাঝামাঝিতে ডিভিডেন্ড দিব। আর ডিক্লেয়ার ডিরেক্টররাও বললো আচ্ছা, ডিরেক্টররাও ইয়েস দিল যে হ্যাঁ আমি মাঝামাঝি ডিভিডেন্ড দিয়ে দেব। যেহেতু বছরের মাঝামাঝি দিব তখন তো এজিএম হবে না, আলটিমেটলি বছরের মাঝামাঝি হবে। তাহলে এই ডিভিডেন্ডটা আমি কি করব? 2003-এ চার্জ করব না? হ্যাঁ, চার্জ করব অবশ্যই চার্জ তো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটিতে চার্জ করে ফেলবো। অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেছে। ওরা হ্যাঁ অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, 2003-এ এসে সে ফাইনাল ডিভিডেন্ড প্রপোজ করলো 31 ডিসেম্বর। তা অবশ্যই প্রপোজ ডিরেক্টর করবে ফেব্রুয়ারিতে করবে। এই করলো অ্যানুয়াল মিটিংয়ে অ্যাপ্রুভ করলো।
তাহলে এই 3-এ এসে 3-এর সাথে কি এটা আমি যুক্ত করব? না, 2003-এর ডিসেম্বরে ওই স্টেটমেন্ট যুক্ত করব না, কারণ জাস্ট ডিসক্লোজার দেব, ডিসক্লোজার ইন দ্য নোট, বাট 2004 সালে চার্জ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি ইলস? কোনো কোশ্চেন না থাকলে আমি সামনের দিকে আগাবো। 2003 সালেরটা একটু আবার বলে। 2003 আর 2002 সেম। ধরেন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 31 ডিসেম্বর 2003-এ, 31 ডিসেম্বর 2003 রিপোর্টিং ডেট। তাহলে রিপোর্টিং এর 2 মাস পরে ডিরেক্টররা প্রপোজ করলো যে আমরা ডিভিডেন্ড দিব 25%, 10% ক্যাশ, 10% স্টক। তাহলে এটা তো আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, আফটার দ্য রিপোর্টিং না? জি, আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড হলে তো আমি 2003-এ এটাকে ডিক্লেয়ার করব না, জাস্ট ডিসক্লোজ করব, চার্জ করব না। এই ডিভিডেন্ড চার্জ হবে 2004-এ, চার্জ টু দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি। ওকে ওকে। এবং ক্লাস টেস্ট 2, the CPC is completing যে পেয়েবল আমি কোনটাকে বলতেছি, মানে আমি যে পেয়েবলের কথা বললাম এতক্ষণ, সেই পেয়েবলটা কোনটা বলতেছি? পেবল তো নাই, আমার তো পেবলের কোনো অপশন নাই, আমার তো এখানে পেবল কোনো অপশন নাই। পেয়েবলের অপশনটা হচ্ছে ওই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি থেকে বের করে দিলে একটা পেয়েবল ক্রিয়েট করে দেবে, যখন পেমেন্ট করে দিবেন তখন হচ্ছে যে পেয়েবল ডেবিট হয়ে ব্যাংক ডেবিট ওটা হবে। তো আপনার, ওটা তো আপনার ইনিশিয়াল রিকগনাইজেশনস আর হলো আপনার ফাইনাল রিকগনাইজেশনস। রাইট। আপনি ডিক্লেয়ার করলেন কত 23 ফেব্রুয়ারির 28 তারিখে ডিক্লেয়ার করলেন, এজিএম হলো কত জুনের 28 তারিখে, তাই না? বা মের 28 তারিখে, এই মের 28 তারিখে করলে অ্যাপ্রুভ হয়ে গেল, আপনি এই সময় পেবল করলেন 24 সালের অ্যাকাউন্টসে, আর যেই এজিএম এ অ্যাপ্রুভ হয়ে গেল তখন তো পেমেন্ট করে দিতে হবে। আপনার এখানে আপনার 13-র স্টেটমেন্ট করতেছেন, ফাইন্যান্সিয়াল ইয়ার 31 ডিসেম্বর 2013 বা 3 বলেন, 2003, 3-এর 31 ডিসেম্বর 2003-এ আপনার রিপোর্টিং পিরিয়ড। ওই রিপোর্টিং এর জন্য ডিরেক্টররা বলল যে আমরা 25% ডিভিডেন্ড দিব, 25% স্টক, 10% ক্যাশ। তো ডিভিডেন্ড দেওয়ার পর তারা ডিক্লেয়ার করলো, তখন আপনি এই জায়গায় পেবেল করবেন 24 সালের জন্য। কোন সালের জন্য? তো সরি, 3-4-4-এর জন্য, 3-এর জন্য না। তখন আপনি কি, আপনাকে পেবল করে ফেলতে হবে, ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তখন আপনি পেবল করে ফেলতে হবে। এরপরে বলতেছে অ্যানুয়াল জেনারেল মিটিং এ আসলো, ধরেন যে জুনে পাস হয়ে গেল, তখন তো জুনের পরের দিন থেকেই আপনাকে ডিভিডেন্ড পেইড করে দিতে হবে, তখন আর পেবল থাকবে না, একবারে চার্জ করে দিবেন। কোথায়? পেবল ডেবিট করে দিবেন, ইকুইটি ডেবিট করে দিবেন, পেবল ভ্যানিশ করে দিবেন, প্রভিশন ভ্যানিশ করে দিবেন, তখন ক্যাশ চলে আসবে, ক্যাশ অর ব্যাংক, ইকুইটি ডেবিট হবে, ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। আলটিমেটলি এটার পেবল অনেকেই করে না, কারণ একবারে যখন ডিক্লেয়ার্ড হয়ে যায় তখন, কারণ ডিভিডেন্ড আপ অ্যান্ড ডাউন হতে হবে। প্রপোজ করলো 25%, শেয়ার হোল্ডার বললো 25% হবে না, 20% দিয়ে দেন, হতে পারে কিনা? ওকে। তো সচরাচর যারা প্রপোজ করে যত পার্সেন্ট শেয়ার হোল্ডাররা, ওই পার্সেন্টই এজিএম এ পাস হয়ে যায়। এরপরে ক্লাস টেস্ট 2 দেখেন, ক্লাস টেস্ট 2 এ একটা দিছি আমি, সিপিসি ইজ কমপ্লিটিং দ্য প্রিপারেশনস অফ ইটস ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মে 2006।